আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিফ হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ, আমাদের গর্ব। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এই সেনাবাহিনীর জন্ম হয়, কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখেছি এই 52-54 বছরে এই সেনাবাহিনীর হাজার হাজার সদস্য চাকরিচ্যুত হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলেছে, নিহত হয়েছেন, জেল খেটেছেন এবং নানা রকম মানবেতর জীবনযাপন করেছেন। কিন্তু কেন এবং এর নেপথ্যে কি, এইটা আমাদের জানা দরকার, বোঝা দরকার। সেটাকে ভালোভাবে বোঝার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে একজন চৌকস সেনাবাহিনীর অফিসারকে আমরা আমন্ত্রণ করেছি। আপনাদের সকলের প্রিয় মুখ ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি স্যার, আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম, আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদের সালাম জানাচ্ছি। স্যার, আমরা আপনার সাথে পরবর্তী 54 মিনিট স্যার আমরা এই সেনাবাহিনী নিয়ে একটু একাডেমিক আলোচনা করতে চাই। মূল আলোচনা যাওয়ার আগে স্যার আমরা একটু বাংলাদেশের সেনাবাহিনীর যে ইতিহাস, সকলে বলে যে এটা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে এই বাহিনীটার গঠিত হয়েছে। তো এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাসটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি, খুব সুন্দর প্রশ্ন। ব্রিটিশ আমলে ইস্ট বেঙ্গলের কোনো রেজিমেন্ট ছিল না, আমাদের বাংলাদেশের কোনো রেজিমেন্ট ছিল না ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। 1947 সালে যখন দেশ বিভাগ হয়ে গেল, অগাস্ট মাসে বিভাগ হলো, এর 5 মাস পরেই ফেব্রুয়ারি 1948 সালে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 15 ফেব্রুয়ারি গঠিত হয় এটা। এবং আপনারা নিশ্চয়ই জানেন, টাইগার গনি নামে পরিচিত মেজর গনি, অবসরপ্রাপ্ত উনি এখন মরহুম, ওনার উদ্যোগে এটা 1948 সালে ঢাকার কর্মীটলাতে প্রতিষ্ঠিত হয়। এরপরে 1971 সাল পর্যন্ত এই 23 বছরে 8টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে অষ্টম পর্যন্ত। এবং আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি 1971 সালে অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক থাকলেন। উনি পশ্চিম পাকিস্তানে অধিনায়ক ছিলেন, ওনাকে হত্যা করে উনি ওনার ব্যাটালিয়ন নিয়ে বিদ্রোহ করে কালুরঘাটে গিয়ে উনি স্বাধীনতা ঘোষণা দেন। এরপরে স্বাধীনতার যুদ্ধ চলাকালীন এবং পর্যায়ক্রমে অনেকগুলো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হয়েছে। তো ব্রিটিশ আমলে কোনো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল না, পাকিস্তান সরকার হওয়ার পরপরই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হয়েছে। এবং এখন আমাদের এই পদাতিক বাহিনী এটাই মূল বাহিনী ছিল। গত শতাব্দীর শেষের দিকে অথবা এই শতাব্দীর শুরুর দিকে আমাদের এই পদাতিক বাহিনী এত বড় হয়ে গেল যে এটার সেন্টার হলো চট্টগ্রাম সেনানিবাসে। তাদের পক্ষে এটা ম্যানেজ করা কঠিন হয়ে পড়ছিল। তখন এটাকে বীর নামে, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট নামে আরেকটা রেজিমেন্ট করা হলো, যেটা আপনার সেন্টার হলো রাজশাহীতে। স্যার, মানে আমাদের ব্রিটিশ ভারতে আমরা কোনো বাঙালিদের জন্য কোনো আলাদা রেজিমেন্ট ছিল না। বাঙালি ইয়েরা ছিল, সৈনিক হিসেবে ছিল, কিন্তু রেজিমেন্ট হিসেবে ছিল না। তারা কিন্তু বাঙালিদেরকে তারা মার্শাল রেস বলতো না। বাংলাদেশ কোনদিন ফাইটার ছিল না, খুব কম ছিল খুব কম। কিন্তু এই 48 বাঙালি রেজিমেন্ট পাকিস্তান আমলেই স্বাধীনতার পরপরই, মানে স্বাধীনতার পর না, দেশ বিভাগের পর, ভারত 47 সালের পরে খুব তাড়াতাড়ি, আপনার 5.5 মাসের মধ্যে হয়েছে। জি স্যার। স্যার, আমরা এখন স্যার আমাদের মূল বিষয় যেটা স্যার আমরা জানতে চাচ্ছি যে আমরা দেখেছি যে এই 54 সালে সেনাবাহিনীর বিভিন্ন সময়ে স্যার বিভিন্ন ঘটনায় হাজার হাজার সদস্য মারা গেছেন, ফাঁসি কাস্টে ঝুলেছেন ইত্যাদি নানা রকম ঘটনা ঘটেছে। কিন্তু এটার মূল পিছনে কারা, এই জিনিসটা আপনার কাছ থেকে একটু বের করতে চাই। তো স্যার আমরা একেবারে মূলে আসি স্যার। যখন এই সেনাবাহিনী গঠিত হয় 1971 সালে, যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখনই এই সেনাবাহিনী গঠিত হয় মূলত। এবং সেই সময় আমরা দেখলাম যে বাংলাদেশকে 11টা সেক্টরে বিভক্ত করা হলো এবং 3টা ফোর্স তৈরি করা হলো এবং ওসমানী সাহেব এটার সর্বাধিনায়ক হয়ে আমরা একটা মুক্তি বাহিনী গঠন করে আমরা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করছিলাম স্যার। ঠিক এই সময় আমরা দেখলাম যে ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনীর জেনারেল উবান উনি
ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দের থেকে বাছাই করে একটা বাহিনী তৈরি করলেন, তার নাম দিলেন মুজিব বাহিনী। আমি স্যার আপনাকে জানতে চাই এই মুজিব বাহিনী কেন গঠন করা হলো স্যার? এটা তো আমার মূল্যায়নে এটা কোনো দূরভিসন্ধিমূলক পদক্ষেপ ছিল। জি স্যার। এই মুক্তিযুদ্ধ চলাকালীন তো সর্বাধিনায়কের অধীনে একটাই বাহিনী থাকার কথা। জি স্যার। ওখানে আরও কিন্তু কিছু কিছু বাহিনী ছিল, বাংলাদেশ ল্যান্ড ফোর্স ছিল। মুজিব বাহিনী মূলত আমার মূল্যায়নে করা হয়েছিল এই নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য। এবং ওখানে এমন অনেক ছিল যাদেরকে ওই সময় গ্রেফতার করে তাদেরকে ওখানে ভারতের জেল বন্দি করে রাখা ছিল, এবং নানা ভাষা নিয়েও জেলবন্দি ছিলেন। এগুলো সমস্ত ভারতের একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে আমি মনে করি যে আমরা যেন স্বাধীনতা অর্জনের পরেও আমাদের মধ্যে বিভক্তি থেকে যায়, আমাদের মধ্যে দলাদলি কোন্দল থেকে যায়, যেটা এই গত 54 বছর থেকে আমরা দেখে আসছি। তো এটা একটা খুব সুপরিকল্পিত সুদূর প্রসারী পরিকল্পনা নীল নকশার অংশ বলে আমি মনে করি। এবং ওই ব্রিটিশরা যেরকম আমাদেরকে 200 বছর ডিভাইড অ্যান্ড রুল করে গেছে, সারা সেই উদ্দেশ্য নিয়ে করেছে বলে এটা আমার ধারণা। এবং তখন কিন্তু মুজিব বাহিনীর সাথে আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে ভালো সম্পর্ক ছিল না বলে আমি জানি। কেউ কেউ বলেন যে না, ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমি অনেকের কাছে শুনেছি না ভালো সম্পর্ক ছিল না। তো তারা একটা এলিট ফোর্স হিসাবে ছিল, এবং এটা তারা একটু ব্রাহ্মণ টাইপের একটা, যেটা বলে আর কি, যে তারা ব্রাহ্মণ আর মুক্তিযোদ্ধারা একটু আপনার অবহেলিত ছিল। অনেক আপনি বই পড়লে পাবেন তাদের অনেক সরঞ্জামাদি, যুদ্ধাস্ত্র বা এই সমস্ত মাল, এগুলো অনেক ঘাটতি ছিল আপনার সাধারণ মুক্তিযোদ্ধাদের। তার মানে আমরা স্যার এটাকে মেনে নিতে পারি, বিশ্বাস করতে পারি যে স্বাধীনতা যুদ্ধের সময় তারা বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের উপরে একটা কন্ট্রোল নেওয়ার জন্য তারা একটা পরিকল্পনা করেছিল, এবং সেই জন্যই আমরা মুক্তিবাহিনীর পাশাপাশি তারা একটা মুজিব বাহিনী তৈরি করেছিলেন, এবং ভারতের গোয়েন্দাদের তত্ত্বাবধানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল। এটা আপনি যদি 1971 সালে যে আমরা শান্তি চুক্তি বলি, মৈত্রী চুক্তি, শান্তি জন্য ট্রিটি, আপনার পিস ট্রিটি যেটা বলে, ফ্রেন্ডশিপ ট্রিটি 1971 সালে ভারতের সাথে বাংলাদেশের অস্থায়ী সরকার হয়েছিল অক্টোবর মাসে, যেটা তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ওটাতে তিনটা চুক্তির সপ্তাহের প্রতি আপনার আমি দৃষ্টি আকর্ষণ করছি। 1 নম্বর, এই দেশে কোনো সেনাবাহিনী থাকবে না, ভারতের সেনাবাহিনী এই দেশে থাকবে। 2 নম্বর, এদেশের প্রশাসন যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা ছাড়া বাকি সবাইকে অপসারণ করতে হবে, এবং ভারতের প্রশাসনের লোক এসে এই দেশের প্রশাসন চালাবে। 3 নম্বর, এই দেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। ওই সময় যে চুক্তি হয়েছিল, এই তিনটা কিন্তু অন্যান্য রাজ্যের জন্য প্রযোজ্য। তার মানে তারা ওই রাজ্য করার পরিকল্পনা নিয়ে ওই চুক্তি করেছে, তারা সাহায্য করেছে ওই সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে। তো তখন থেকেই তারা এই পরিকল্পনা করেছে, এবং এখনও পর্যন্ত তারা, এখন তো গত 16 বছরে আমি মনে করি তাদের শিকড় অনেক গভীরে চলে গেছে। তো তারা 1971 সাল থেকেই তারা এটা চেষ্টা করছে আমাদেরকে, ইনফ্যাক্ট তারা আমাদেরকে ওই 50-এর দশকের পর থেকেই তারা শুরু করেছে এখানে এখানে কাজ করা শুরু করেছে। এবং একটা দেশকে যদি ধ্বংস করতে হয় 2টা ক্ষেত্র আগে অনুপ্রবেশ করতে হয়, একটা হলো সাংস্কৃতিক অঙ্গন, আর একটা হলো মিডিয়া। এই দুটাতে তারা 60-এর দশক থেকে আস্তে 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 অনুপ্রবেশ করেছে, এবং এখন এটা তাদের দখলই বলা যায়। স্যার, স্বাধীনতা ঠিক পরপরই আমরা দেখেছি যে মেজর জলিল ছিলেন নবম সেক্টর কমান্ডার স্যার, উনাকে গ্রেপ্তার করা হলো। উনি এই যুদ্ধের সময় জীবন বাজি দেখে যুদ্ধ করলেন, ওনার পায়ে মনে হয় গুলিও লেগেছিলেন, উনি আহত, কিন্তু ওনাকে স্বাধীনতার পরপরই গ্রেপ্তার করা হলো। স্যার, এই কি কারণে তাকে গ্রেপ্তার করে, কি করেছিলেন উনি? তো ওপেন সেক্টর অ্যাকচুয়ালি, আপনি জানেন কিনা আমি জানি না, বাংলাদেশে আমার জানা মতে যে 11টা সেক্টর ছিল, এই মেজর জলিলের সেক্টরটা শুধু বাংলাদেশ ভূখণ্ডের ভিতরে থেকে যুদ্ধ করেছে। জি স্যার। বাকি সবগুলো সেক্টর হেডকোয়ার্টার কিন্তু ভারতের ভূখণ্ডের ভিতরে ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে উনি অন্যদের থেকে বেশি কৃতিত্বের দাবিদার বলে মনে করি। অবশ্য ওনার এলাকাটাও যেরকম ছিল সেখানে এটা সহজ ছিল। উনি আপনি এটা তো আমাদের দেশে মিডিয়াভাবে প্রচার করা হয়নি, 1971 16 ডিসেম্বরের পরে আমাদের দেশে কিন্তু যে অস্থায়ী সরকার কিন্তু 22শে ডিসেম্বর এসেছে, 6 দিন পরে এসেছে। এই 6 দিন কিন্তু বাংলাদেশের কোনো সরকার ছিল না, সম্পূর্ণ ভারতীয় বাহিনীর নিয়ন্ত্রণ ছিল। এবং ঢাকা শহরে আমি তো তখন 8 থেকে 9-এ উঠলাম, আমার স্পষ্ট মনে আছে ঢাকা শহরে তারা বড় বড় দোকানপাট লুট করেছে, ঢাকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের করেছে। তো খুলনাতে ছিলেন মেজর জলিল, ওখান থেকে ভারতীয়রা আমাদের দেশে বিভিন্ন সামগ্রী নিয়ে পণ্য পাচার করছিল তারা ট্রাকে করে। উনি খুলনা সার্কিট হাউসের পাশে যে রাস্তা ছিল ওখানে উনি মেশিন গান লাগিয়ে বলেছেন আমার দেশের একটা সম্পদ আমি বাইরে যেতে দেবেন। উনি বাংলাদেশের প্রথম রাজনৈতিক বন্দী, এবং ওনাকে তখন হেলিকপ্টারে ওখান থেকে ঢাকায় নিয়ে আসা হয়। মানে ওই সময় আমরা যতটুকু জেনেছি বিভিন্ন জায়গা থেকে যে পাকিস্তানিরা যে অস্ত্র
রেখে দিয়েছিল যশোর ক্যান্টনমেন্টে, সেই সমস্ত অস্ত্র তখন ভারতীয়রা নিয়ে গেছে আমাদের দেশ থেকে, এবং মেজর জলিল সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং খুলনা অঞ্চলে অনেক জুট মিল ছিল স্যার, ওই জুট মিলের যে যন্ত্রপাতি সেইগুলো খুলে নিয়ে যাচ্ছিল ভারতীয়রা, এবং উনি এদেরকে বাধা দেন। বাধা দেওয়ার পরেই তাকে গ্রেপ্তার করা হয়। আপনার অস্ত্র কিন্তু শুধু ওখানেই ছিল, সারা বাংলাদেশে ছড়িয়েছিল, যত জায়গায় ক্যান্টনমেন্ট ছিল। মূলত ঢাকায় সবচেয়ে বেশি ছিল। তারা তো আমাদের একটা যুদ্ধের পরে আমরা বন্ধু রাষ্ট্র যদি হয়ে থাকি, তো যেই অস্ত্র সমর্পণ করেছে তারা গোলা বারুদ, এগুলোতে একটা অংশ আমাদের দেওয়ার কথা ছিল। তারা একটা লোহাও রেখে জানে, সব ট্রেনে করে তারা নিয়ে গেছে। ঢাকার বাইরে যেগুলো ছিল, যেখানে ট্রেন লাইন ছিল না, ওখান থেকে তারা ট্রাকে করে নিয়ে গেছে। তারা অস্ত্র গোলা বারুদ, যে জুট মিলের কথা আপনি বললেন, পাকিস্তান আমলে মানে তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল পাট রপ্তানির 1 নম্বর, এবং এটাকে রূপালী আঁশ বলা হতো। জি, সেটাকে তারা ধ্বংস করে দিল। এইভাবে মিল কারখানাগুলি সব যন্ত্রাংশ নিয়ে গেল, আর আমাদের এখানে তারা এটা জাতীয়করণ করে এটাকে ধ্বংস করে দিল। অথচ এটা সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা আয়ের পথ ছিল। তো উনি এই সমস্ত ভারতের সেনাবাহিনীর অপকর্মের প্রতিবাদ করার কারণেই উনি গ্রেপ্তার করা হয়। এবং এই পরে তো উনি শেষ পর্যন্ত উনি আসাম আব্দুর রব এবং উনি মেলে ওনারা তো বিরোধী দল করলেন একটা জাসদ, এটা আপনারা জানেন এই কাহিনী। জি স্যার। তো উনি সরকারের আগেই, সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার আগেই ভারতীয় সেনাবাহিনী যে সমস্ত কর্মকাণ্ড করছিল এগুলির প্রতিবাদ করলেন। উনি একেবারে রীতিমতো অস্ত্র লাগিয়ে, যারা ছিল আমি শুনেছি যে অস্ত্র লাগিয়ে বসেছিলেন যে মেশিন গান দিয়ে গুলি করে দেবে যদি যাও। এরপরে তো সরকারও আসলো, তখন উনি এই সমস্ত যখন দেখলেন, উনি তারপরে এগুলোর প্রতিবাদ করে উনি জাসদ করলেন। জি স্যার। স্যার আমরা আরেকটা জিনিস দেখেছি স্যার, এখন এগুলো তো স্যার আমরা ইতিহাস নিয়ে কথা বলছি, সুতরাং ইতিহাসে এগুলো সব প্রমাণিত। সেটা দেখলাম যে স্বাধীনতার পরে যে সরকারটা আসলো, সেই সরকার স্যার 3টা কাজ করেছেন। একটা হলো স্যার রক্ষী বাহিনী গঠন, ওই যে মুজিব বাহিনী, যে মুজিব বাহিনী ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সদস্যরা ছিলেন, সেই তাদেরকে দিয়ে তারা একটা বাহিনী করা হলো, তার নাম হলো রক্ষী বাহিনী। এবং এই রক্ষী বাহিনীকে অস্ত্র দেওয়া হলো, পোশাক দেওয়া হলো, বাসস্থান দেওয়া হলো, এবং তাদের সব রকম জিনিসপত্র দেওয়া হলো। অন্যদিকে আমরা দেখলাম যে আর্মি যুদ্ধ করলো, রক্ত দিল, প্রচুর আর্মি অফিসার সৈনিক ওই সময় যুদ্ধের সময় মারা গেছেন, তাদেরকে অবহেলিত করে রাখা হলো। তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হলো না, পোশাক দেওয়া হলো না, তাদের টিউই পাস করা হলো না। উপরন্তু একটা জিনিস করা হলো স্যার, সেটা হলো আপনার যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে 2 বছর একটা সিনিয়রিটি দেওয়া হলো। আর যারা পাকিস্তানে বন্দী ছিলেন, যারা আসতে পারেন নাই স্যার, ওই সময় তারা পাকিস্তানে বন্দী ছিলেন, তারা যখন ফেরত আসলো তাদেরকে এই 2 বছর সিনিয়রিটি দেওয়া হলো না। ফলে একটা বিভেদ সৃষ্টি হলো আর্মির মধ্যে। আর্মি 2 ভাগে ভাগ হয়ে গেল, মুক্তিবাহিনী এবং অমুক্তি বাহিনী, এবং এর জন্য আমাদের আর্মির অনেক খেসারত দিতে হয়েছে। আরেকটা জিনিস করা হলো, আমরা দেখলাম যে 72 সংবিধানে বলা হলো যে আমাদের আমরা হলাম বাঙালি। তো এই যে বাঙালি যখন বলা হলো, তখন মানবেন্দ্র নারায়ণ চাকমা ছিলেন, উনি সংসদে ছিলেন, উনি স্যার পদত্যাগ করলেন। উনি বললেন যে আমি তো বাঙালি না, আমি চাকমা। তো উনি পদত্যাগ করে পার্বত্য চট্টগ্রামে গেলেন। পার্বত্য চট্টগ্রামে যে উনি এই সকলকে একত্রিত করলেন এবং বললেন যে তোমার দেশ নাই, তোমাকে একটা দেশ তৈরি করতে হবে, এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটা দেশ তৈরি করতে হবে। তো এই যে 3টা কাজ করা হলো, এই রাজনৈতিক সিদ্ধান্ত, এই রাজনৈতিক সিদ্ধান্তের পরে আমরা দেখলাম রক্ষী বাহিনীর হাতে 30,000 নেতা কর্মী নিহত হলো স্যার। জাসদ মানে তারা এন্টি ইন্ডিয়ান ছিল, তাদেরকে বেছে বেছে মারা হলো, ইন্ডিয়ান ছিল, তাদেরকে মেরে মারা হলো। এবং সেনাবাহিনীকে 2 ভাগ করা হলো, এই মুক্তিযুদ্ধ অমুক্তিযুদ্ধ করে, এবং পাহাড়কেও 2 ভাগ করা হলো, বাঙালি ও বাঙালি একটা করে। তো এই যে সিদ্ধান্তগুলো সরকার নিলেন, এটা কার সাথে নিলেন, এটা স্যার আপনার কাছে আমার জিজ্ঞাসা, এটা আপনি একটা বিশ্লেষণ করেন। এটা প্রত্যেকটার উপর আলাদা আলাদা বই লেখা যাবে, এত বিশাল আলোচনা বিষয় আছে। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। এক নম্বর হলো রক্ষী বাহিনীর প্রসঙ্গটা আপনি এনেছেন। এটা তো ওই যে শান্তি চুক্তিতে ছিল যে এই দেশে কোনো সেনাবাহিনী থাকবে না, ভারতীয় সেনাবাহিনী থাকবে এখানে। ওখানে আরেকটা ছিল, ওটা সাবক্লজ হিসাবে, যে এখানে একটা এই সরকার পরিচালনার জন্য একটা প্যারামিলিটারি ফোর্স থাকবে। ওই প্যারামিলিটারি ফোর্স, ওই মুজিব বাহিনীর অধিকাংশ মুজিব বাহিনী, আরও কিছু এখানকার স্থানীয় যারা যায়নি মুক্তিযুদ্ধে, তাদেরকে নিয়ে রক্ষী বাহিনী গঠন করা হলো। এবং এই রক্ষী বাহিনী যারা, তাদের ট্রেনিং কিন্তু ভারতে হলো, ভারত দিয়েছে। তো
এটাও একটা বিষয় গেল। আমাদের তো সেনাবাহিনী ছিল এখানে, যদি প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনই থাকে আমাদের সেনাবাহিনী তো ছিল এখানে। 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, 1971 সালে যুদ্ধ করেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং অষ্টম, আর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিল। এদেরকে দিয়ে ট্রেনিং না দেওয়ার কোনো কারণ ছিল না, তার সবাই প্রশিক্ষিত। আমাদের জেনারেল জিয়া তো উনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে উনি অফিসার ক্যাডেটদের ট্রেনিং দিতেন। উনি 1965 সালে যুদ্ধ করে আপনার সিতারায় জোরাত খেতাব পেয়েছেন। তো এই যে ওই চুক্তির অংশ হিসেবে এটা করা হলো। এবং আমরা বর্তমানে যদি আজকে যুদ্ধ লাগে, সেনাবাহিনী হলো ফার্স্ট লাইন ফোর্স আমরা বলি। এবং যখন পাকিস্তান 2 ভাগ ছিল, এখানে ইস্ট পাকিস্তান রাইফেল ছিল, যেটা পরবর্তী বিডিআর হলো, এটা হলো সেকেন্ড লাইন ফোর্স, যেটা এখন বিজিএম নামে পরিচিত। সেনাবাহিনীকে সেকেন্ড লাইন ফোর্স করিয়ে রেখে রক্ষী বাহিনীকে ফার্স্ট লাইন ফোর্স করা হলো। এবং আপনি যেটা বললেন, TOND, টেবল অফ অর্গানাইজেশন ইকুইপমেন্ট, জনবল কী হবে, কী অস্ত্রশস্ত্র হবে, কতগুলি অস্ত্র হবে, কোন ধরনের অস্ত্র কতগুলি হবে, কী কী ইকুইপমেন্ট থাকবে, এইগুলো পর্যন্ত পাস করা হয়নি। এবং আপনি ঠিকই বলেছেন যে প্যান্ট, শার্ট, বুট এগুলো সেনাবাহিনী পেতো না, খাবার পেতো না। রক্ষী বাহিনী একদম সম্পূর্ণ সশস্ত্র করা হলো, অত্যাধুনিক অস্ত্র দেওয়া হলো, তাদের পোশাক কিনে সব কিছু সব সুযোগ সুবিধা দেওয়া হলো। এটা সেনাবাহিনীর মধ্যে বড় রকমের ক্ষোভ সৃষ্টি করছে। এরপরে আপনি যেটা বললেন, দ্বিতীয় যেটা হলো সিনিয়রিটি, এটা তো আমি মনে করি একটা সুদূর প্রসারী পরিকল্পনা সেনাবাহিনীকে বিভেদ করার জন্য। ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনীর অনেক কিছুটা। আজকে দেখেন আপনার জেনারেল এরশাদ কিন্তু মূলত প্রেসিডেন্ট জিয়ার সিনিয়র ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধের ফলে জেনারেল এরশাদ জুনিয়র হয়ে গেলেন, উনি সিনিয়র হয়ে গেলেন। এরকম অসংখ্য অফিসার আছে যারা পাকিস্তান আমলে পাকিস্তান সেনাবাহিনীতে ছিল, বাঙালি অফিসার, এবং তারা যারা সিনিয়র ছিলেন এই 2 বছর যেহেতু ওখানে আটকা পড়ে গেছে অনেকেই, তারা আসতে পারেননি, অনেকে চেষ্টা করেছেন আসতে পারেননি। তো আমি একজনের কথা জানি, ব্রিগেডিয়ার শাহজাহান, ওই হেল কমান্ডো যে মেজর শাহজাহানের কথা বলে, উনি 4 বার পালানোর চেষ্টা করেছেন, উনি ধরা পড়েছেন, সমস্ত নির্যাতনের দাগ। তো ওনারা তো এটা ওনাদের অপরাধ ছিল না, ওনারা পারেননি। যারা এখানে ছিল, যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে অন্য অনেক রকমভাবে পুরস্কৃত করা যেত, অর্থনৈতিকভাবে, সম্পদ দিয়ে তাদের খেতাব দেওয়া হয়েছে, আরও খেতাব দেওয়া হতো। কিন্তু এই জিনিসটা কিন্তু সেনাবাহিনীতে ভালোভাবে কেউ নেয়নি। এরকমও হয়েছে যে আমার সিনিয়র আপনি ছিলেন, আপনি যুদ্ধে যেতে পারেননি, কিন্তু আমি যুদ্ধে গিয়ে আমি আপনার সিনিয়র, এখন আমি বাংলাদেশে এসছি, আপনি বাংলাদেশে এসছেন, আমি আপনার সিনিয়র ছিলেন, এখন আমি আপনাকে কমান্ড করছি এবং বলছি রাজাকার বলছি তাকে। আমি শুনেছি অফিসার দেখেছি, আমাদেরকে তো রাজাকার বলতো। তো এই যে বিভেদেরটা, তারা ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে এই ডিভাইড শুরু করলো। ওখান থেকে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হলো আস্তে আস্তে। এরপরে যখন আপনার 1975 সালের পরে কিন্তু রক্ষী বাহিনী আবার সেনাবাহিনীতে আত্মীকরণ করা হয়, এবং রক্ষী বাহিনী যারা অফিসার ছিল তারা সেনাবাহিনীতে চলে আসে। তাদের তো বেসিক্যালি কোনো মিলিটারি একাডেমির ট্রেনিং ছিল না। তো এই জন্য দেখেন রক্ষী বাহিনীর অফিসাররা কিন্তু বেশি উপরে উঠতে পারেনি। রক্ষী বাহিনী যারা সৈনিক ছিল তারা আমাদের সেনাবাহিনী হিসেবে অ্যাবজর্ভ করেছে, এবং সৈনিকরা ভালো ছিল। রক্ষী বাহিনী থেকে যারা সেনাবাহিনীতে এসছে তাদের সৈনিকদের স্ট্যান্ডার্ড ভালো ছিল, কিন্তু অফিসারদের স্ট্যান্ডার্ড অতটা ভালো ছিল না, কারণ তারা তো কোনো মিলিটারি একাডেমি ট্রেনিং জানি, সংক্ষিপ্ত একটা ট্রেনিং করেছে ওখানে, প্যারামিলিটারি টাইপের। তৃতীয় আপনি বলেছেন বাঙালি, আমি তো এখনও আমি কেউ বাঙালি বলে আমি তাকে সংশোধন করি না, আমি বাংলাদেশি। এই বাঙালি আর বাংলাদেশি এটা কিন্তু আমাদের জাতিকে এখনও বিভক্ত করে রেখেছে। সে তখন থেকে শুরু হয়েছে, 72 আপনার সংবিধানের কথা বললেন, এখনও আছে যে আমরা বাঙালি বাংলাদেশি। আমি আমার পাসপোর্টে ফর্মে লিখছি আমার জাতীয়তা বাংলাদেশি। আমি যে কোনো জায়গায় ফর্ম ফিল আপ করছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভর্তির জন্য আমার জাতীয়তা বাংলাদেশি, অথচ আমি বলার সময় বলছি বাঙালি জাতি। বাঙালি বলতে তো শুধু পূর্ব আমাদের বাংলাদেশ বোঝায় না, এটা পূর্ব বাংলা ছিল আর পশ্চিম বাংলা, দুটো মিলে বাঙালি। এবং এই প্রসঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত শোনার বাংলা, এটা কিন্তু বাংলাদেশ বলে না। এই বাঙালি জাতীয়তাবাদের ফলে মানবেন্দ্রলাল চাকমা তিনি সংসদ থেকে পদত্যাগ করলেন, এবং তিনি হিল ট্যাক্সে যেয়ে তাদেরকে বললেন যে তোমাদের কোনো রাষ্ট্র নাই, তোমরা যেহেতু বাঙালি না, বাঙালিদের বা বাংলাদেশের নাগরিক হতে গেলে তোমাকে অবশ্যই বাঙালি হতে হবে, কিন্তু যেহেতু তুমি বাঙালি না, তোমাদের কোনো রাষ্ট্র নাই, সুতরাং আমাদের একটা রাষ্ট্র তৈরি করতে হবে। সেই জন্য তারা শান্তি বাহিনী করলেন, এবং তারই ছোট ভাই সন্তুর লারমা, উনি এই সেনাবাহিনীর শাখা, যেটা মিলিটারি শাখা শান্তি বাহিনী, সেটা নেতৃত্ব দিলেন। এবং পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যে যুদ্ধ অবস্থা বিরাজ করলো, এবং এই যুদ্ধকে, পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করার জন্য তখন সিদ্ধান্ত হলো যে বাংলাদেশ মিলিটারি সেখানে ডিপ্লয়মেন্ট হবে, এবং বাংলাদেশ মিলিটারি সেখানে ডিপ্লয়মেন্ট হলো, এবং সেই সাথে আর্ম পুলিশ ব্যাটালিয়ন গঠিত হলো। এবং এই সেনাবাহিনী এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন এই ইনসার্জেন্টদের সাথে দীর্ঘ যুদ্ধ করেছে। এখন
প্রচুর মানুষ মারা গেছে। আমি স্যার আপনার কাছ থেকে এই বিষয়টা একটু জানতে চাই। জি, আমি প্রথমেই বলতে চাই যে সাম্প্রতিক যে খাগড়াছড়িতে ঘটনা ঘটে গেল, এটা কিন্তু আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে এটা ভারতের সুদূর প্রসারী পরিকল্পনার একটা অংশ। এই বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। পরবর্তী একটা সময় জানতে গেলে আমাদের সেই ব্রিটিশ আমল থেকে জানতে হবে। আমি একটু সংক্ষিপ্ত বলি যে ব্রিটিশ আমলে ব্রিটিশরা ওখানে গিয়েছে, তারা ওখানে অনেক সুযোগ সুবিধা পেয়েছে, তারা ওখান থেকে টিম্বার নিয়েছে, কাঠ নিয়েছে, কিন্তু তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করেনি। তারপর তার মধ্যে একটা ক্ষোভ ছিল। যখন দেশ বিভাগ হলো, ওই অঞ্চলে তো আপনারা জানেন বেশ সবই উপজাতি, এবং তাদের ধর্ম যেগুলো, তাদের সংস্কৃতি, তাদের প্রথা প্রচলন, এগুলো হিন্দু ধর্মের সাথে বেশি যায় আমাদের থেকে। তারা পূজা করে, মূর্তি পূজা করে, তারা নানান রকমের এই যে পূজা পার্বণ করে, সব ওদের সাথে বেশি মিল। তাছাড়া রাস্তাঘাট তো ভালো ছিল না, তাদের যাতায়াতও ভারতের সাথে ভালো ছিল, তাদের প্রথা প্রচলন এগুলো ভারতের সাথে বেশি যায়। তো পার্বত্য চট্টগ্রামের উপজাতির নেতারা তখন ভারতের নেতাদের সাথে দেখা করলেন, কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা করে তারা বললো আমরা ভারতের অংশ থাকতে চাই, আমরা পাকিস্তানের অংশ হতে চাই না। তারা তখন রাজি হয়নি। রাজি না হওয়ার ফলে তারা পাকিস্তানের অংশ হয়ে গেল। আর যেহেতু তারা পাকিস্তানের অংশ হতে চায়নি, পাকিস্তান সরকার আবার তাদেরকে ভালো দৃষ্টিতে দেখেনি। এটা তাদের দুর্ভাগ্য। পাকিস্তান সরকার তাদের উপরে অবিচার করেছে, এবং 1962 সালে যখন কাপ্তাই হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট হয়, তখন এই কর্ণফুলী নদীর উপরে তখন একটা বিশাল অঞ্চল আপনার পানির নিচে চলে যায়, এবং তখন অনেকে উদ্বাস্তু, মানে তার উঁচু পাহাড়ি এলাকায় চলে যায়। এর প্রতি ক্ষোভটা তাদের বাড়তে থাকে। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হলো, যেহেতু এটা ভারতের সমর্থন নিয়ে হয়েছে, এবং ভারত 1947 সালে তাদেরকে তাদের অংশ নেয়নি, সেই ক্ষোভ থেকেই কিন্তু উপজাতিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। যখন স্বাধীনতা হয়ে গেল, তখন আবার তারা যেহেতু মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ সরকার তাদেরকে ভালোভাবে দেখেনি। এটা তাদের দুর্ভাগ্য। এটা বাংলাদেশ সরকার তাদের ভালোভাবে দেখেনি। এরপরে আপনি যেটা বললেন যে মানবেন্দ্র নারায়ণ লারমা, উনি অ্যাকচুয়ালি দিঘিনালা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। এর মধ্যে দফায় দফায় কিন্তু শেখ সাহেবের সাথে আরও অন্যান্য উপেন্দ্র নারায়ণ লারমা, চাকমা, আরও এরকম অনেক, মানে এই মুহূর্তে নাম মনে আসছে না, অনেক নেতারা এসে দেখা করছেন। এই এম.এন. লারমা, যে মানবেন্দ্র নারায়ণ লারমা, এবং তার ভাই সন্টু লারমা, তার পুরো নাম জে.বি. লারমা, যতীন্দ্র বুদ্ধিবীর লারমা, তারা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বামপন্থী রাজনীতি করতো। এবং 1969 সালে তারা রাঙামাটি কমিউনিস্ট পার্টি নামে একটা পার্টি করেছিল। এই 73 সালে পদত্যাগ করে যাওয়ার পরে ওনারা তখন পুরো পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন, ওখানে তখন শিক্ষিত লোক বলতে স্কুলের টিচাররা, তো এই এম.এন. লারমার দুই ভাই লারমা ব্রাদার্স, তারা পুরো পার্বত্য চট্টগ্রাম ঘুরে স্কুলের শিক্ষকদেরকে আগে পরে নিবেট করলো। এই জন্য কিন্তু এটা অনেকেই হেডমাস্টার্স রেভলিউশনও বলে। এই তখন তারা রাঙামাটি কমিউনিস্ট পার্টি বিলুপ্ত করে পিসিজিএসএস করলো, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যেটা সংক্ষেপে আমরা জনসংহতি সমিতি বলি। এবং তারা এই 73-74 তারা নিজেদের সুসংগঠিত করলো, এবং সশস্ত্র শাখাগুলো, যেটার নাম হলো শান্তি বাহিনী। সেনাবাহিনী কিন্তু স্বাধীনতার পর থেকে ওখানে মোতায়েন ছিল, কারণ আমাদের সাথে যতগুলো প্রতিবেশী রাজ্য আছে ভারতের, সবগুলিতেই কিন্তু একই সমস্যা আছে, ইনসার্জেন্সি প্রবলেম, যেটাকে আমরা সন্ত্রাসী বলি, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে। এবং ভারতীয় সেনাবাহিনী তখন তাদের বিরুদ্ধে অপারেশন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ওই অঞ্চলে মোতায়েন হয়েছে। আরও আগে যদি যান, মানে ভারত বিভাগের পরে কিন্তু পাকিস্তান আর্মি ওই অঞ্চলে 3টা ক্যান্টনমেন্ট করেছিল, যেগুলি গ্যারিসন নামে পরিচিত। একটা হলো দিঘিনালা গ্যারিসন, একটা হলো রুমা গ্যারিসন, যেটা বান্দরবান, আর একটা আলীকাদম গ্যারিসন। এই পরে দুটো আপনার বান্দরবান জেলার আন্ডারে। এইগুলোতে তারা ভারতীয় বিচ্ছিন্নবাদী থেকে আশ্রয় দিত, প্রশিক্ষণ দিত। তো যেহেতু তারা এই পাশে আশ্রয় নিয়েছিল, এদের বিরুদ্ধে অপারেশন করার জন্য ভারতীয় সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী নিয়ে ওখানে অপারেশন করে, এবং তারপরে ওখান থেকে এক পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী চলে যায়। কিন্তু এর মধ্যে এখানে সমস্যা শুরু হয়ে যায়। এবং 1974 সালে, আমার মাসটা মনে নেই, এই মানবেন্দ্র নারায়ণ লারমা সহ সব জনসংযোগ নেতাদেরকে একদম দিঘিনালার খাগড়াছড়ির উপর একদম উত্তরে সীমান্ত এলাকায় গ্রেফতার করা হয়েছিল। হেলিকপ্টারে করে তাদেরকে কাপ্তাই নিয়ে আসা হয়েছিল। শেখ সাহেবের কাপ্তাই ভিজিট ছিল, এবং তখন সবাই শেখ সাহেবের পায়ের উপরে পড়ে গিয়ে বলছে আমাদের ক্ষমা করে দাও। শেখ সাহেব ক্ষমা করে দিল। তো তারা এই 75-এ শেখ সাহেবের হত্যার আগ পর্যন্ত তারা নিজেরা সুসংগঠিত করলো, কিন্তু ভারতের কোনো সাহায্য পায়নি। যখনই 15ই আগস্ট হয়ে গেল, তখন তারা ভারতের কাছে গেল, ভারত তাদেরকে তখন স্বাগত জানালো। এবং তখন থেকে নিয়ে এখন পর্যন্ত তাদের একটা অনেক বড় অংশ ওই অঞ্চলে রয়ে গেছে, ওই পারে রয়ে গেছে, এবং তারা ওখানে বিভিন্ন ক্যাম্পে তারা প্রশিক্ষণ করছে, তাদেরকে অস্ত্র দিয়েছে, গোলাবারুদ দিয়েছে, খাদ্য দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আর্থিক সাহায্য করেছে, করে তারা ওখানে শুরু করলো। এই 75-এর 15 আগস্টের পর থেকে শুরু হলো, এবং আস্তে আস্তে বাংলাদেশ সেনাবাহিনী ওখানে মোতায়েন বৃদ্ধি হলো। এবং
ওখানে 5টা রিজিয়ন নিয়ে যুদ্ধ করা, তাদের সাথে মোকাবেলা করা হচ্ছে। এর মধ্যে প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতা আসার পর 80-র দশকে উনি একটা করলেন টিসিসি নামে, ট্রাইবাল কনভেনশন কমিটি। এটা উপজাতীয় যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তাদেরকে নিয়ে একটা নেগোসিয়েশনের মতো করার জন্য উনি একটা করলেন। তাদের মাধ্যমে কিছু কাজ হলো। প্রেসিডেন্ট জিয়া 80-র আগে উনি কিছু বাংলাদেশি নিয়ে ওখানে সেটেল করলেন। এর আগে কিন্তু বাংলাদেশি খুব কম ছিল, খুব কম ছিল। 65 যুদ্ধের পরে কিছু গেছে, এর আগেও কিছু গেছে, এবং তারা বেশিরভাগ অমুসলিম, এই আপনার বড়ুয়া, বিভিন্ন হিন্দু, তারাও ওর দিকে ছিল। মুসলমান সারা দেশ থেকে, আমার সঠিক সংখ্যাটা মনে নেই, নিয়ে সারা পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায়, খাস জায়গায় তাদেরকে সেটেল করানো হলো। তো এই জন্য পার্বত্য এলাকায় কিন্তু এখনও পর্যন্ত 3 ধরনের এলাকা আছে। একটা হলো শুধু উপজাতি, একটা হলো শুধু বাঙালি, আর একটা হলো মিশ্রণ। সমস্যা বেশি যেখানে মিশ্রণ আছে, এখানে সমস্যা বেশি। তো 1980-র দশকে তখন এই শান্তি বাহিনীর সাথে আলোচনা করে করে তাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য রাজি করানো হলো। আর তখন আচ্ছা, এর মধ্যে একটা ঘটনা ঘটলো কি, আপনার এই মানবেন্দ্র নারায়ণ লারমা, সন্টু লারমা, তারা চাচ্ছিল যে লং টার্ম প্ল্যান নিয়ে কাজ করতে। কিন্তু তাদের মধ্যে যারা একটু যুবক ছিল, তারা একটু উগ্র ছিল, তারা বলল আমরা শর্ট টার্ম নিয়ে আমরা আলোচনা, একটা খুব তড়িৎ কিছু একটা করে ফেলতে চাই আমরা। এবং তাদের মধ্যে তখন বিভেদ হয়ে গেল এবং তারা 2 ভাগ হয়ে গেল। একটা হলো লারমার নেতৃত্বে, আর একটা প্রীতি কুমার চাকমা নামে একজন ছিল। এবং এই 2 ভাগ হয়ে গেল, একটা প্রীতি গ্রুপ, একটা লারমা গ্রুপ। এবং ওরা স্থানীয়ভাবে লারমা গ্রুপ যেহেতু লং টার্ম নিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করতে, তাদের নাম হলো লাম্বা গ্রুপ। আর প্রীতি কুমার যেহেতু শর্ট টার্ম নিয়ে, তার হলো বাইট্টা গ্রুপ। এবং এই লং টার্ম শর্ট টার্ম এই দুইদের মধ্যে তখন নিজেদের মধ্যে ক্ল্যাশ শুরু হয়ে গেল, তারা লাম্বা গ্রুপ, বাইট্টা গ্রুপ। এবং 1983 সালের 7ই নভেম্বর পার্বত্য চট্টগ্রামে তাদের আলোচনা হলো যে আমরা একসাথে বসে নেগোসিয়েশন করব, এই 2 দলে। কিন্তু এখানে প্রীতি গ্রুপ এটা বিশ্বাসঘাতকতা করেছে। লারমা গ্রুপ আগে পৌঁছেছে, তারা তাদেরকে ঘিরে মানবেন্দ্র নারায়ণ লারমা সহ সবাইকে মেরে ফেলেছে। পরে তারপরে সন্টু লারমা তখন এটা দায়িত্ব নেয়। কিন্তু ওই প্রীতি গ্রুপ আবার পরে 85-র মে মাসে সারেন্ডার করে। এরপরে লারমা গ্রুপ আবার শুরু করে। এখন আওয়ামী লীগ যখন 96-তে আপনার ক্ষমতায় আসলো, 97-র 2রা ডিসেম্বর তারা একটা শান্তি চুক্তি করলো, যেখানে সন্টু লারমা সহ অনেকে খাগড়াছড়ি স্টেডিয়ামে এই পলাতক প্রধানমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। কিন্তু তখন তারা শুধু ভাঙ্গাচোরা অস্ত্র জমা দিয়েছে, তাদের মূল অস্ত্রগুলি দেয়নি, স্বয়ং যেগুলো একদম সচল আছে ওরা লুকিয়ে রেখেছে। এবং 2 ডিসেম্বরে তারা আত্মসমর্পণ করেছে। 3 ডিসেম্বরে ইউপিডিএফ, যেটা এখন পার্বত্য চট্টগ্রাম সবচেয়ে বেশি শক্তিশালী, এই ইউপিডিএফ এটাও ভারতই তৈরি করেছে। এবং যারা সারেন্ডার করলো, আমি তখন পার্বত্য চট্টগ্রাম ছিলাম, আমাদের তখন একটা বড় সমস্যা হয়ে গেল আত্মসমর্পণিত সন্দেহ বাহিনীদেরকে নিরাপত্তা দেওয়া, কারণ ইউপিডিএফ তখন তাদের বিরুদ্ধে আবার ক্ষিপ্ত হয়ে গেল। তো এইভাবে তারা সবসময় পার্বত্য অঞ্চলে একটা সমস্যা সৃষ্টি করে রেখেছে। এবং এই 97-এর পরবর্তী সময় যেটা সব বড় সমস্যা হয়েছে, ওখান থেকে আমি শুনেছি অ্যারাউন্ড 200 ক্যাম্পস উইথড্র করা হয়েছে। এই 200-র মতো ক্যাম্প উইথড্র হতে চিন্তাই করা যায় না। এবং এই জন্য ক্যাম্পগুলো উইথড্র করে দিয়ে তাদেরকে আবার আপনার পুনর্গঠিত করার সুযোগ পা ওখানে গেড়ে বসতে সাহায্য করলো। এখন এটাকে এই মোকাবেলা করার জন্য একটা এক্সস্টিভ প্ল্যান লাগবে। আমি অলরেডি একটা গ্রুপ করেছি, যারা ওই অঞ্চলে জেনারেল ছিল, ব্রিগেডিয়ার ছিল, জিওসি ছিল, ব্রিগেড কমান্ডার ছিল, তাদেরকে নিয়ে আমি একটা অলরেডি গ্রুপ করেছি। আমরা এটা স্টাডি করছি যে এটা একটা লাস্টিং সলিউশন দরকার আমাদের। এটা আমাদের দেশের অংশ, আমরা 1 ইঞ্চিও কেউ ছাড়তে চাই না। দেশের ভূখণ্ডের 1 অংশ কে ছাড়তে চায়? কিন্তু এই অবস্থা চলতে গেলে দেশের উন্নয়ন অনেক ব্যাহত হচ্ছে। আমাদের ওখানে একটা বিশাল বাহিনী, কিন্তু আপনি বলুন এপি, ওখানে কিন্তু আর্ম পুলিশ না, শুধু আনসারও আছে, অনেক আনসার আছে। তো সেনাবাহিনী, আনসার, বিজিবি, আর্ম পুলিশ এবং এই ডিস্ট্রিক্ট পুলিশ, এত সব ফোর্স এখানে ডিপ্লয়েড আছে। অনেক জায়গায় ভিডিপিও আছে, বিশেষ করে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা, তাদের মধ্যে ভিডিপিও আছে। তো এই বিশাল ফোর্সকে সরকারের তো পালতে হচ্ছে, শত শত কোটি টাকা খরচ হচ্ছে। তো ওইটা একটা যদি স্থায়ী সলিউশন করা যায়, তাহলে সরকার ওই টাকাটা উন্নয়নে অন্য কারণে ব্যয় করতে পারবে। স্যার, আমরা একটু অন্য একটা প্রসঙ্গে আসি স্যার। সেটা হলো যে আমরা যেটা আপনার ভিতর থেকে আলোচনায় আসলো, যে আসলে ভারত আমাদের উপরে দাদাগিরি করার জন্য এই স্বাধীনতার পর থেকেই তারা চেষ্টা করে আসছে, কিন্তু পরিপূর্ণভাবে তারা পারছে না। তো অনেক গবেষক বলছেন, অনেক রাজনীতি বিশ্লেষণ বলছেন যে 3টা কারণে এটা তারা পারে নাই কিংবা পারছে না। প্রথম হলো স্যার আমাদের ইসলামী মূল্যবোধ, স্যার আমাদের মানে ইসলামের প্রতি আমাদের যে বিশ্বাস, এটা স্যার 1 নম্বর। দ্বিতীয় হলো স্যার স্বাধীনতার পরে আমাদের বিচার বিভাগে কিছু ভালো ভালো বিচারকরা ছিল, এবং সেনাবাহিনী, আমাদের যে সেনাবাহিনী,
এই সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, এই তিনটা বাহিনী, দুইটা বাহিনী এবং একটা মূল্যবোধ, এটাই ভারতকে তাদের দাদাগিরির হাত থেকে বারবার বাধা দিয়েছে। তো এইটাকে আপনার সমূলে উৎপাটন করার জন্যই আমরা দেখলাম যে একটা মহাপরিকল্পনা নিয়ে 1/11 হলো। এবং এই 1/11-এর পরেই স্যার আমরা দেখেছি যে দুইটা কাজ করা হয়েছে। একটা হলো বিডিআরে এই সেনাবাহিনীর যারা ভালো ভালো অফিসার ছিল, সৎ অফিসার ছিলেন, তাদেরকে নিয়ে যে এখানে একটা মাস কিলিং করা হলো। সেই সাথে একটা ট্রাইব্যুনাল গঠন করা হলো। সেই ট্রাইব্যুনালে আমাদের ইসলামপন্থী যারা ছিলেন, জামাত ইসলাম এবং বিএনপিরও ছিলেন, যারা সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলিম, এনাদেরকে নিয়ে যে স্যার ফাঁসি দেওয়া হলো মিথ্যা মামলায়। এবং আরও একটা কাজ করা হলো, সেই সময় আমরা দেখেছি যে এই যে র্যাব এবং অন্যান্য কয়েকটা বাহিনী, এরা স্যার ছাত্র, যারা একদম ছাত্র, যাদের ভিতরে ইসলামী বোধ ছিল বা এন্টি ভারত ছিল জেনেটিকভাবে, এদেরকে খুঁজে খুঁজে বের করে এদেরকে নিয়ে যে এদের পায়ে গুলি করে, গুনখুমের পাশাপাশি স্যার, গুনখুম তো হয়েছে, তার পাশাপাশি এদের পায়ে গুলি করে করে এদের পঙ্গু করে রাখা হয়েছে। তো এই সামগ্রিক বিষয়টা স্যার আপনি কিভাবে মূল্যায়ন করেন? বিশাল একটা প্রশ্ন, অনেক অংশ, একটা বই লেখা যায় প্রত্যেকটা নিয়ে। আচ্ছা, আপনি প্রথমে আমি বলি, আপনি বলেছেন স্বাধীনতার পর থেকে না, তারা বহু আগে থেকেই, সেই দেশ বিভাগের পর থেকেই তারা পরিকল্পনা করছে। এবং 60-এর দশকে তারা এখানে আমাদের সাংস্কৃতিক অঙ্গন এবং মিডিয়া অঙ্গনে তারা অনুপ্রবেশ করেছে। এবং 71 সালে আমি যে মৈত্রী চুক্তির কথা বললাম, ওটা থেকে তো স্পষ্ট বোঝা যায় যে তারা আমাদেরকে তাদের একটা দাদাগিরি করা, যেটা আপনি বললেন, তারা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড নিয়ে আমাদের থাকবে। তার এল্ডার ব্রাদার আর বিগ ব্রাদারের মধ্যে অনেক ব্যস্কম আছে। এল্ডার ব্রাদার হলো সৎ, বিগ ব্রাদার হলো নেগেটিভ সেন্সে, নেতিবাচক অর্থে। তারা আমাদের এই বিগ ব্রাদারলি অ্যাটিটিউড 1971 সালে শুরু করেছে। এবং তার প্রমাণ হলো, একটা হলো আপনার মুজিব বাহিনী গঠন করা, আর একটা হলো আপনার এই মৈত্রী চুক্তি। এবং স্বাধীনতার পর থেকে তো তারা, আপনি খুব রাইটলি আইডেন্টিফাই করেছেন, তারা জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী, এবং দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হলো ইসলামী মূল্যবোধ, এবং তৃতীয় হলো স্বাধীন বিচার বিভাগ। এবং এই তিনটাকে তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। 1996 থেকে 2001 যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন তারা এত বেশি কিছু করতে পারেনি। কিন্তু যখন এইবার ক্ষমতায় আসলো, ফার্স্ট টার্মেও এত অ্যাগ্রেসিভ, তারা এত আক্রমণাত্মক ছিল না। এরপরে তারা পোক্ত করে আপনার কেয়ারটেকার সরকার উৎখাত করে তারপরে তারা পার্মানেন্টলি হলো। এবং তারা 2041 পর্যন্ত বোধহয় বলতো যে ক্ষমতায় থাকবে তারা। তো সেনাবাহিনীকে তারা ওই 57 জন অফিসারকে হত্যা করে তারা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এবং এরপরে সেনাবাহিনীর অফিসার মুখ খুলতেই ভয় পেত। এবং ওখানে একটা জিনিস এভাবে দেখতে হবে যে আমরা যখন মিলিটারি একাডেমিতে ঢুকি, আপনি তো আর্মিতে ছিলেন, আপনি জানেন, আমরা যখন মিলিটারি একাডেমিতে ঢুকি, ওখানে কিন্তু পরীক্ষার হলে এদিক তাকে সোজা আর্মি থেকে বের করে দেওয়া হয়। এত কঠিন ওখানে আমাদের প্রথা প্রচলন, আমাদের আইন কানুন, আমাদের বিভিন্ন বিধিবিধান এত কঠিন। সেনাবাহিনীর ভিতরে থেকে কিন্তু কেউ কোনো অপকর্ম করতে পারে না। কিন্তু একটা ছাত্র যখন ইন্টারমিডিয়েট পাস করে ঢুকে, 19 বছর বয়সে মিলিটারিতে ঢুকে, ভিতরে যখন থাকে চাপের মুখে, আইন কানুনের কারণে তারা কোনো অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না, দেশবিরোধী কাজ করতে পারে না। যখন তারা বাইরে আসে, র্যাব, এনএসআই, ডিজিএফআই, এই সমস্ত যখনই তারা আসে, তখনই তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে আসে। সেনাবাহিনীর কিন্তু কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেনাপ্রধান বা কোনো বাহিনীর প্রধানের নিয়ন্ত্রণে থাকে না। তারা তখন ওই যে ছোটোবেলায় তারা শিখেছে, তারা প্রতারণা দেখেছে। বাবা ফোন এসেছে, বাড়িওয়ালা দেখে বলেছে বাবাকে, বলো আব্বু বাসায় নেই। মা সিরিয়াল দেখছে, ফোনে আসলে ধরেনি, তারপর বলছে ভাবি আমি তো মেহমান ছিল, আপনার ফোন অ্যাটেন্ড করতে পারিনি। বাসায় দেখছে তারা মিথ্যা কথা শিখছে। বাজারে দেখছে প্রতারণা, মাপে ওজনে কম দিচ্ছে চাচা ভাই। তারা দেখছে যে অঙ্ক করছে, তারা পানির সাথে দুধ মিশিয়ে তারা প্রতারণা করছে। তো ওইটা তো তারা যখন ইন্টারমিডিয়েট ঢুকে 19-20 বছরের বয়সে, তো অনেকটা কাদা থেকে মাটি হয়ে যায়, ইট হয়ে যায়। তো তাদের এইটা চাপা থাকে সেনাবাহিনীর ভিতরে। যখনই আবার বাইরে আসে, সুযোগ পায় এবং পদবি পদোন্নতির লোভে তারা নিজেদের মাথা বিক্রি করে দেয়। এখানে আমি মনে করি সেনাবাহিনীর একটা বড় দুর্বলতা, যে কোনো সকল সেনার প্রধান এটার জন্য দায়ী, যে সেনাবাহিনীর অফিসারদের যে চাকরি করাকালীন নৈতিক ট্রেনিং যে একটা সুন্দরভাবে দেওয়া, এটা কোনো পরিকল্পনা নাই। এটা আমি মনে করি সেনাপ্রধান বা জেনারেলদের এটার দিকে নজর দেওয়া উচিত। ইসলামী মূল্যবোধ তো এটা আপনি যেটা বলেন ট্রাইব্যুনালে কি এই যে আজহার সাহেব মুক্তি পেয়েছেন, ফাঁসির রায় ছিল। আপনারা জানেন সাইদি সাহেবের কোর্ট
প্রাঙ্গণ থেকে সুখরঞ্জন বালিকে ধরে নিয়ে ইন্ডিয়া নিয়ে গেছে। আমার বাবারটা তো আমি নিজে জানি যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলেছে যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেনি, তারপরে 90 বছর সাজা দিয়েছে। তো তারা বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, ফরমাশি রায় দিয়েছে, ক্যাঙ্গারু ট্রায়াল করেছে। আর এই ইসলামী মূল্যবোধ যারা, তারাই হলো তাদের মূল টার্গেট, কারণ এরা হলো তাদের সবচেয়ে বড় দ্বিতীয় শত্রু। তো এটা যে ওদের বুমেরাং হয়েছে এটা এখন দেখা যাচ্ছে। আপনাদের ডাকসুর ইলেকশন, এটা কিন্তু ওই ছেলেরাই জিতেছে। ছাত্রদেরকে আপনি বললেন র্যাব, শুধু র্যাব না, এখানে ডিজিএফআইও দায়ী এটার জন্য, এনএসআইও দায়ী, পুলিশের ডিবিএসবি সবাই দায়ী এটার জন্য, কেউই দায়ী এড়াতে পারবে না। আপনি দেখেছেন কালকে 23 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে। তো এই জন্য তারা এখনও, এবং আমি মনে করি কিয়ামত পর্যন্ত, ভারত ভেঙে টুকরা টুকরা না হওয়া পর্যন্ত ভারত আমাদের পিছু ছাড়বে না। এবং 1971 সালে আমার বাবা বলেছে যে আওয়ামী লীগ যদি ভারতের সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ না করতাম, আমরা মুক্তিযুদ্ধ করতাম, কিন্তু ভারত কোনোদিন আমাদের বন্ধু হতে পারবে আমরা মনে করিনি। তারা আমাদের সাথে সাহায্য করেছিল, 3টা উদ্দেশ্য ছিল তাদের। একটা হলো তাদের সবচেয়ে বড় শত্রু পাকিস্তানকে ভেঙে ফেলা, দ্বিতীয় ছিল তার একটা অর্থনৈতিক বাজারে পরিণত করা, তৃতীয় একটা তাবেদার সরকার করা। তার 3টাতে সফল হয়েছে এবং এই জাতি এটা 53-54 বছর পরে দেখতে পেয়েছে। আপনি কি স্যার মনে করেন যে এই 5 আগস্ট যদি না হতো তাহলে কি এটা কি ওই যে আপনার সিকিমের মতন একটা অঙ্গরাজ্য হতো? মানে এই স্বাধীনতার পরে দেখেন আপনি, শেখ সাহেব কিন্তু একদলীয় শাসন কায়েম করলেন। 75-এ উনি গণতন্ত্র গলা টিপে হত্যা করলেন। ওনার বই যেটা অসমাপ্ত আত্মজীবনী, উনি লিখেছেন যে গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র শক্তিশালী হয় না। অথচ যখনই জাসদ হলো, উনি জাসদের 30,000 আপনি বলেছেন নেতাকর্মী হত্যা করেছে বিরোধী বন্ধু। এরপরে উনি বলেছেন যে এই সমস্ত গণতন্ত্রের কথা সারা জীবন বলেছেন, গণতন্ত্রের গলা টিপে হত্যা করে একদলীয় শাসন করেছেন জানুয়ারি 75-এ। আপনি বলেছেন যে সেনাবাহিনীকে ধ্বংস করার একটা পরিকল্পনা ভারত করেছে, এবং এইটার একটা অনেক অ্যানালাইজ যারা করেছেন তারা কয়েকটা পয়েন্ট দিয়েছে স্যার। সেটা হলো স্যার, পরিকল্পিতভাবে অযোগ্য অফিসারদেরকে প্রমোশন দেওয়া হয়েছে আর্মিতে স্যার। পরিকল্পিতভাবে তাদেরকে অনৈতিক কাজের সাথে যুক্ত করা হয়েছে, পরিকল্পিতভাবে তাদেরকে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে, এবং বহু সেনা অফিসারদেরকে স্যার এই যে সেনাবাহিনীর মূল কমান্ড থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য পেছনে তারা এনএসআই, ডিজিএফআই, বিডিআর, র্যাব ইত্যাদি জায়গায় নিয়ে গেছে, যেটা আপনি বলেছেন যে সেখানে গেলে তারা ওই সেনাবাহিনীর কমান্ড থেকে দূরে থাকে। তো সেখানে যাওয়ার পরে এই অফিসাররা, তাদেরকে দিয়ে এত বেশি অপরাধ করা হয়েছে, গুম খুম সাথে সাথে, হেন অপরাধ নেই যে তারা এটা করেনি স্যার। এখন স্যার এর ফলশ্রুতিতে আমরা দেখছি যে আজকের পেপারেই আছে স্যার যে 28 জন ব্যক্তির উপরে একটা গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে স্যার। তার মধ্যে 23 জনই স্যার সেনাবাহিনীর অফিসার, এবং এই 23 জনের মধ্যে স্যার 3 জন আছেন লেফটেন্যান্ট জেনারেল পদের স্যার, 5 জন আছে মেজর জেনারেল, 6 জন আছে ব্রিগেডিয়ার জেনারেল, 3 জন আছে কর্নেল, ফুল কর্নেল স্যার, এবং 5 জন লেফটেন্যান্ট কর্নেল, এবং 11 জন স্যার এখনও চাকরিতে রয়েছেন। যে এই যে স্যার এই বিষয়টা, এটার জন্য আপনি এই ইন্ডিভিজুয়াল অফিসারদেরকে দায়ী করবেন, নাকি সেনাবাহিনীকে দায়ী করবেন, নাকি এই তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে দায়ী করবেন? আপনি আপনার মতো শুনতে চাই স্যার। জি ধন্যবাদ। আপনি খুব এটা তো আজকে টক অফ দ্য টাউন, এই ওয়ারেন্টটা দেখেন পৃথিবীর ইতিহাসে এরকমভাবে একটা সেনাবাহিনী এতগুলো অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার নজির নেই। আর এত বড় একটা বাহিনী, গোয়েন্দা বাহিনী, আমি তো বলতাম যে এটা মনস্টার একটা। এই ডিজিএফআই কিন্তু প্রধানমন্ত্রীর থেকে ক্ষমতাশালী। জি স্যার। ইচ্ছা করলে ডিজিএফআই যদি চিন্তা করে, ডিজিএফআই কিন্তু প্রধানমন্ত্রীকে বা সরকার প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে, এরকম পরিকল্পনা করতে পারে। এই ডিজিএফআই 5 জন ডিজির ওয়ারেন্ট বের হলো একসাথে, পৃথিবীর ইতিহাসে এটাও নাই। আমি মামলা করেছি, ডিসেম্বরে মামলা করেছি, এটা তদন্ত করে জানুয়ারিতে তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্টের উপরে ভিত্তি করে জানুয়ারিতে কিন্তু একটা এই 5 জন ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছিল, সেটা আপনারা জানেন না। ফেব্রুয়ারিতে সম্ভবত, ফেব্রুয়ারি শেষে বা মার্চের শুরুতে বেরিয়েছিল। এরপরে কিন্তু তারা পালিয়ে গেছে। এটা তাদের দ্বিতীয় ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এটা আমার মামলার উপর ভিত্তি করেই হয়েছে। তো এখন আপনার প্রথমের কথা যে আপনি যে বলেছেন সেনাবাহিনী অফিসারদেরকে পরিকল্পিতভাবে অযোগ্য প্রমোশন দেওয়া হয়েছে। আমি আমার বই লিখেছি একটা সম্প্রতি, আপনার জানেন বোধহয়, আয়নাঘর নিয়ে একটা বই লিখেছি, বিভীষিকাময় আয়নাঘর। ওখানে একটা চ্যাপ্টারই লিখেছি আমি
আমি যখন ভিতরে ছিলাম ওখানে কিছু কিছু সৈনিক ছিল যেখানে যারা ডিউটি করতো আর কি, এমওডিসি আপনি আসছেন জানেন, মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবল একটা বাহিনী আছে, তার সৈনিকরা ডিউটি করতো। তাদের মধ্যে কিছু কিছু ছিল আমার সৈনিকের ছেলে বা আমার অধীনে চাকরি করছে সৈনিকের ভাই, তারা আমাকে কিছু কিছু তথ্য দিত মাঝে মাঝে। আমি ডিজিদের নাম জানতাম, ডাইরেক্টরদের নাম জানতাম, কারো সুপারভাইজার নাম জানতাম। তো আমি যখন জেনারেল আজিজ সেনাপ্রধান হয়েছে তখন আমার মধ্যে খুব প্রতিক্রিয়া হলো। আপনি নিশ্চয়ই জেনারেল আজিজকে চিনেন, দেখেছেন আপনি। তো জেনারেল আজিজ, আমি তাকে অত ঘনিষ্ঠভাবে দেখিনি, কিন্তু আমি যত অফিসারকে জিজ্ঞাসা করেছি কেউ বলেনি যে উনি সেনাবাহিনী প্রধান হওয়ার মতো যোগ্য। এখন এই জেনারেল আজিজ যখন তখন আমার যে প্রতিক্রিয়া হলো, এটা আমি আমার বইয়ে একটা চ্যাপ্টার লিখেছি, নতুন সেনাপ্রধান আমার দেশ ভাবনা, এবং ওটাতে আমি তুলে নিয়ে এসেছি কীভাবে সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে ওই অযোগ্য লোককে প্রমোশন দিয়ে, পদোন্নতি দিয়ে চাটুকার বানানো হয়েছে। যারা অদক্ষ লোক যখন টপে থাকে, হেলম অফ অ্যাফেয়ার্সে থাকে, তারা কিন্তু অযোগ্য অদক্ষ থেকে টেনে তুলবে। কারণ যোগ্য লোককে টেনে তুললে, দক্ষ লোককে টেনে তুললে তারা প্রশ্ন করতে পারবে না এটা ঠিক নয়, ওয়াই। এই ওয়াই যেন প্রশ্ন না করতে পারে, অযোগ্য লোককে টেনে তুললে তারা জানে যে আমার প্রভুর সন্তুষ্টিতে আমার চাকরি, তখন তার আনকন্ডিশনাল লয়্যালটি তাদের চলে আসে। একদম একান্ত অনুগত বাধ্য কুকুর যেমন একদম জিভা বের করে সবসময় প্রস্তুত থাকে, এবং প্রভুর হুকুম মানার জন্য প্রস্তুত থাকে। এর ফলেই যত রকমের অন্যায় অনাচারে তারা লিপ্ত হয়েছে। সেনাবাহিনীর ভিতরে কিন্তু এই অফিসারগুলো, এই 30 জনের একজনও কিন্তু সেনাবাহিনীর ভিতরে থাকতে কোনো অপকর্মের জন্য তাদের এই ওয়ারেন্ট বেরোয়নি। সব এই বাহিনীগুলোতে এসে তারা এই অপকর্ম করেছে, ডিজিএফআই, এনএসআই, র্যাব এবং পুলিশ টুলিশ যারা আছে বাহিনী। তো সেনাবাহিনীর ভিতরে একে আমি যেটা বলেছি যে সেনাবাহিনীর ভিতরে তাদের একটা নৈতিক প্রশিক্ষণের একটা ব্যবস্থা থাকতে হবে, যেন বাইরে আসলেও তারা এরকম না করে। সেই সাথে ধর্মীয় একটা মূল্যবোধ ঢুকাতে হবে। যে দেখেন আপনি কোরআন শরীফ সূরা নিসা 4 নম্বর 59 নম্বর আয়াতে আছে, আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহ মানে রসুলের আদেশ মানো। তো রসুল বলেছেন অন্যায় কাজে কোনো আনুগত্য নাই। তাহলে আমি যদি অন্যায় কাজে আনুগত্য করি তাহলে আমি আল্লাহর আদেশ অমান্য করছি, কারণ আল্লাহ বলছে রসুলের আদেশ মানো। আল্লাহ বলেছেন কোরআনের রসুলের নাফরমানি আমার নাফরমানি। রসুল বলেছে আনুগত্য না, অন্য কাজে আনুগত্য নাই। আমি অন্য কাজে আনুগত্য করে আমি রসুলের নাফরমানি করছি, তাহলে আল্লাহর নাফরমানি করছি। তো আমাদের আখিরাতের ভয় নাই। আমরা দুনিয়া নিয়ে এত মশগুল, শত কোটি টাকা কামানোর জন্য, পদবি পদোন্নতির জন্য, যে আমরা আখিরাতে জবাবদিহি করতে হবে। মৃত্যু চোখের সামনে দেখছি, কিন্তু আমার একদিন মরতে হবে, তারপরে দাঁড়াতে হবে। যদি আখিরাতে বিশ্বাস না করি, দ্যাটস ডিফারেন্ট ইস্যু অলটুগেদার। কিন্তু যদি আখিরাতে বিশ্বাস করি, আল্লাহর সামনে তাহলে জবাব দিতে হবে। এই দুনিয়ার সামান্য পদবি পদোন্নতির জন্য এরকম করবো আমি? আজকে কোথায় আমার বই লিখেছি এই ডিজি 5 ডিজির নাম নিয়ে, যে তোমরা আমার স্নেহের ছোটো ভাইয়ের মতো ছিলে, তোমরা কী করে আমাকে জুলুম করলে? তোমাদের তো এটা আল্লাহ বলেছে আমি জুলুম হারাম করেছি। তোমরা আল্লাহকে প্রভু মানোনি, প্রধানমন্ত্রীকে প্রভু মানাচ্ছ, তার আমাকে জুলুমের করেছে, আমাকে তার হুকুমে আমাকে আরেস্ট করে। তোমরা চাকরির জন্য করনি, আমাকে জেনারেল ওয়াকার আমাকে বলেছে স্যার ওদেরকে মাফ করে দেন। তো আমি বললাম কেন, আর আমরা জুলুম করলে আল্লাহর উপর? তোমরা স্যার চাকরির জন্য করেছে। তো চাকরিকে আল্লাহকে তোমার সেনাবাহিনীতে চাকরি করা বাধ্যতামূলক করেছিল? করেনি। সেনাবাহিনী চাকরি করা তো ফরজ না, আমি অন্য যে কোনো পেশা, কিন্তু তারা চাকরির জন্য করেছে। তার মানে তারা আল্লাহকে রেজেক্ট দাতা মানেনি, যেটা আল্লাহ কোরআনে বলেছে। তো এই যে ইসলামী মূল্যবোধ যেটা, এটা যদি শক্ত থাকতো, আমাকে দিয়ে সেনাবাহিনী থেকে কোনোদিন অন্যায় কাজ করাতে পারেনি। আমি বলেছি আমি চাকরি ছেড়ে দেবো। 2 বছরের চাকরির মাথা আমি আমার বসকে বলেছি চাকরি ছেড়ে দেবো। একাধিকবার আমার হয়েছে, স্যার আমার নীতির সাথে যদি আমার চাকরি সংঘর্ষ হয় আমি চাকরি ছেড়ে দেবো, আমি নীতি বিসর্জন দেবো না। এই নৈতিক মনোবলটা সৃষ্টির চেষ্টা করতে হবে আমাদের। এটা না করার ফলেই এই যত রকমের যত অন্যায় কাজ হয়েছে এই সমস্ত অফিসাররা এগুলো সাদা করেছে। এবং শপথ কিন্তু তারা আমরা নিয়েছি, আপনিও জানেন যে আমরা শপথ নিয়েছি কিন্তু রাষ্ট্রের আনুগত্য, সংবিধানের আনুগত্যের জন্য, কোনো দল বা ব্যক্তির আনুগত্য করার জন্য নয়। তারা যে এই পুরো সংবিধান আমাদের মানবাধিকারের কথা, আর এই হাজার হাজার লোক গুম খুন করেছে, তারা মিথ্যা মামলা দিয়েছে, এগুলো মানবাধিকারের লঙ্ঘন হয় নাই? তো তারা তাদের সংবিধানের অবাধ্য হয়েছে, তারা সবাই তারা সেই দেশের অপরাধী। তো সেনাবাহিনীর ভিতরে থেকে এই 23 জনের একজনও কিন্তু কোনো অপরাধ করতে পারেনি। যে বাইরে এসে যে সুযোগটা পেয়েছে, যেহেতু সেনাবাহিনীর ভিতরে ট্রেনিংয়ের অভাব আছে, নৈতিক ট্রেনিং এবং ইসলামী মূল্যবোধের ট্রেনিং, এবং এটা পারিবারিক শিক্ষার একটা বিশাল ব্যাপার আছে এখানে, পারিবারিক শিক্ষার একটা বিশাল ব্যাপার। আমি দেখেন, আমি 1982 সালে যখন এরশাদ সাহেবের মার্শাল ল হলো, আমি তখন রেডিও টিভিতে ডিউটি করেছি। প্রথম দিন মার্শাল ল রাতেবেলা হয়েছে, পরের দিন সকালবেলা আমি আমার আমার কাছে ফোন করে জানালাম যে আমি ভালো আছি। ওনারা দুশ্চিন্তা করতে পারে স্বাভাবিকভাবে। আমার বাবা আমাকে ফোন নিয়ে, আমার মার সাথে কথা বলছিলাম, বাবা ফোন নিয়ে আমাকে বললেন তোমাকে কতগুলো জিনিস মনে রাখতে হবে। তুমি শুধু নিজেই যে কাউকে জুলুম করবে না তা না, তোমার অধীনস্থদেরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে তারা যেন কারোর প্রতি জুলুম না করে। কারণ তারা যদি জুলুম করে, এটা দায় তোমার আল্লাহকে নিতে হবে, কারণ তুমি তোমার অধীনস্থদেরকে নিয়ন্ত্রণ করতে পারোনি। এই পারিবারিক শিক্ষা।
দেখেন আমাকে বলেছে যে তুমি তোমার সৈনিকদেরকে তুমি বলো, কিন্তু রেডিও টেলিভিশনের পিয়ন, ড্রাইভার, কেরানি এদেরকে তুমি আপনি করে বলবা, কারণ তারা তোমার অধীনস্থ নয়। এই যে এই সমস্ত প্রতি পদে পদে পারিবারিক শিক্ষা ছোটোবেলা থেকে আমরা শিখেছি। এই জন্য আমি 1983 সালে 82 সালে 24শে মার্চ মার্শাল হলো, 83 সালে 14ই ফেব্রুয়ারি এই পলাতক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের আরও 2 নেত্রী মতিয়া চৌধুরী এবং সাহেরা খাতুন তাদেরকে গ্রেফতার করে এই এখন যেখানে আপনার সুগন্ধা ভবনটা আছে ওখানে একটা লাল বিল্ডিং ছিল যেটা মিন্টু রোডের মন্ত্রী, আমি ওখানে আমার কোম্পানি নিয়ে ডিউটি করতাম, ওনাদেরকে আমার আন্ডারে রাখা হয়েছিল কত। আমি ওনাকে বইও লিখেছি, আমি আমাকে যতটুকু সুযোগ সুবিধা দিতে বলা হয়েছে আমি তার চেয়ে বেশি দিয়েছি আমার নিজের উদ্যোগে। আমার পারিবারিক শিক্ষা বলে ওনারা কী অপরাধ করেছে না করেছে আমি জানি না, কিন্তু ওনারা একটা দলের কেন্দ্রীয় নেতা, ওনাদের সেই সম্মানটা প্রাপ্য। আমাকে বলেছে টিনের থালাতে খাবার দিতে, আমাকে বলেছে সৈনিক মেসের খাবার দিতে, কিন্তু আমি আমার চাকরির রিস্ক নিয়ে 1 বছরের চাকরির মাথায় আমি করেছি এগুলো আমার পারিবারিক শিক্ষার জন্য। তো এই যারা অপরাধগুলি করেছে আমাকে তো থাকতে ওখানে থাকতে কোনো দিন এই কাজ করলে আমি চাকরি ছেড়ে দিতাম, মৃত্যু ভয়, আমি মৃত্যু তো হতেই হবে একদিন। তো তাহলে স্যার আমরা বলতে পারি যে যারা অপরাধ করেছে তাদেরও দোষ আছে এবং যারা অপরাধ করিয়েছে তাদেরও তো দোষ অবশ্যই। এগুলো তো হুকুমের আসামি হিসাবে তো প্রধানমন্ত্রী এগুলো ফেস করতেই হবে। প্রেসিডেন্ট ভুট্টোর ফাঁসি হয়েছিল কিভাবে? হুকুমের আসামি হিসাবে। উনি হুমকি দিয়েছিলেন, উনি প্রকাশ্য কিছু আরেক বিরোধী দলের নেতাকে হুমকি দিয়েছিলেন যে দেখে নেবো বা এই ধরনের কিছু। এবং তারপরে ওই মাহমুদ আলী কাসুরি নাম, উনি একটা গিরিপথ দিয়ে যাচ্ছিলেন, ওনাকে গিরিপথ পাহাড়ের প্রতি গুলি করা হয়েছে, উনি গাড়ি চালাচ্ছিলেন, পাশে বাবা বসা, ওনার বাবা তখন ওই গুলিতে ওনার বাবা মারা যে উনি বেঁচে যায়, উনি মামলা দিয়ে রেখেছিলেন। তখন প্রেসিডেন্ট ভুট্টোই প্রেসিডেন্ট, পরবর্তীতে এই জেনারেল জিয়া যে প্রেসিডেন্ট ছিল, পাকিস্তানের প্রেসিডেন্ট বলছি, উনি এই মামলাকে পুনরুজ্জীবন করে ওইটাতে ফাঁসি হয়েছে। তো ওনার তো এরকম কত গুম খুনে প্রত্যেকটা জন হুকুমের আসামি হওয়ার হক কথা আর কি। তো এখানে আরেকটা জিনিস আমি একটু এই বলা হয়নি, সেটা হলো 1 নম্বর যে অবশ্যই হুকুমের আসামি হিসাবে ডাউন দ্য চেইন অফ কমান্ড সবাই হবে। দ্বিতীয় কথা হলো যে প্রতিষ্ঠান হিসাবে কেউ দায়ী নয়, প্রতিষ্ঠান হিসাবে কোনো প্রতিষ্ঠান সেনাবাহিনীকে দায়ী করতে চায়, সেনাবাহিনীর না বা ডিজিএফআই, এনএসআই, র্যাব প্রতিষ্ঠান হিসাবে দায়ী না। এটা ব্যক্তিগত, র্যাবে যারা ছিল সবাই কি করেছে? করেন না। এনএসআই যারা ছিল সবাই করেছে, ডিজিএফআই যারা ছিল সবাই করেছে, করেনি। যারা করেছে এটা তাদের ব্যক্তিগত, এবং তারা ব্যক্তিগত পদ পদবি পদোন্নতির জন্য, কদম বসি করে প্রমোশন পাওয়ার জন্য তারা এগুলি করেছে। কিন্তু প্রতিষ্ঠানকে এখানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কালকে মামলা যেটা হয়েছে ওটাতেও বলেছি। আমি আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছেন 5th BMA লং কোর্সে স্যার, যদি আমি তো স্যার আপনি যখন মিলিটারি একাডেমিতে যোগদান করলেন এবং সেখানে আপনি আপনার যে যোগ্যতা, আপনার নেতৃত্ব, আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশন, এই সব মানে প্রকাশ করার পরে ওখানে আপনি জেন্টলম্যান ক্যাডেটদের যে সর্বোচ্চ র্যাঙ্ক সেটা আপনি পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, বিএসইউ ব্যাটালিয়ন আন্ডার অফিসার, সিনিয়র আন্ডার অফিসার আপনি হয়েছিলেন স্যার। এবং আপনি আপনার নিজস্ব চৌকসতা দেখিয়ে আপনি একাডেমির যে সর্বোচ্চ অনার সেটা সোর্ড অফ অনার আপনি পেয়েছিলেন স্যার, আল্লাহর দয়া স্যার। এবং আপনি এই যে চিটাগং ইউনিভার্সিটিতে যে আপনি গ্র্যাজুয়েশন করেছিলেন সেখানেও আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পেয়েছিলেন স্যার সেনাবাহিনীতে। আল্লাহর মতে কম্বাইন্ড মেডেলিস্ট আর্টসের থেকে আপনি পেয়েছিলেন। আপনি তো এটা আল্লাহর দয়া, আল্লাহর দোয়া স্যার। এখন আপনি এই যোগ্যতা সব পড়ার পরে আপনি সেনাবাহিনীতে কমিশন পান। তো বাংলাদেশের ট্যাকটিক্স লেভেল পেয়েছিলেন আপনি স্যার। তো প্রত্যেকটা কোর্সেই কিন্তু স্যার এরকম অফিসার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন স্যার, কিন্তু সেনাবাহিনীতে আপনি কি স্যার মনে করতে পারেন যে এই যে যারা কোর্সের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তারা সেনাপ্রধান হয়েছেন? এটা একটা খুব ভালো পয়েন্ট বলেছেন আপনি স্যার। আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে 19 জন সেনাপ্রধান হয়েছে আমার যদি ভুল না হয়, একজনই শুধু সোর্ড হোল্ডার, বেলাল, জেনারেল বেলাল 6 শর্টের। তো এটার নানান কারণ আছে। ওয়ান অফ দ্য মেইন রিজনস হলো পলিটিসাইজেশন। তো সেনাবাহিনী যে রাজনৈতিকরণ হয়েছে, এবং এটা আমি বলেছি না বই যে 71 সাল থেকে এটা শুরু হয়েছে রাজনীতিকরণ। আমি বললে এটা অনেকে অন্য খারাপভাবে নিতে পারে। দেখেন, আপনি যদি আমাকে এখন একটা সার্জিক্যাল অপারেশন করতে বলেন, আপনি কি একটা রিক্সাওয়ালাকে বলবেন ওটা দায়িত্ব দিবেন, নাকি একটা ইঞ্জিনিয়ারকে সে দায়িত্ব দিবেন, নাকি আপনি একজন মিলিটারি অফিসারকে দায়িত্ব দেবেন? আপনি একজন ভালো সার্জনকে দিবেন এটা, ঠিক আছে না? একটা সার্জিক্যাল টিম যদি করেন আপনি। তো মুক্তিযুদ্ধের মধ্যে একটা বড় অপারেশন, আপনি কি কোনো অযোধ্যাকে এটার দায়িত্ব দিবেন? জেনারেল উসমানী কী ছিলেন?
উনি আর্মি সার্ভিসেস কোর ছিলেন। আর্মি সার্ভিসেস কোর কাজ হলো যুদ্ধরত অথবা শান্তিকালীন অবস্থায় সৈনিকদের খাদ্য রসদ সরবরাহ করা। উনি যুদ্ধ করাতে কথা যুদ্ধে দেখেননি উনি। তো এরকম একজন ব্যক্তিকে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় কিন্তু সর্বাধিনায়ক করা হয়েছে। 4টা প্রমোশন দিয়ে, যেখানে উনি অবসর নিয়ে উনি আপনার আওয়ামী লীগের MNA হয়েছেন, মেম্বার হয়েছেন, সংসদ সদস্য, জাতীয় পরিষদের 70 ইলেকশনে, এবং ওই কারণেই ওনাকে এটা করা হয়েছে। এখন অনেকে বলে জ্যেষ্ঠতা যদি শুধুমাত্র পদোন্নতির জন্য ক্রাইটেরিয়া হতো, তাহলে প্রতি বছর আমাদের বোর্ড বসছে কেন? আপনারা দেখেছেন গত জুলাই মাসে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল টু ব্রিগেডিয়ার পদোন্নতি বসে, যেখানে আমাদের ডক্টর ইউনূস গিয়েছিলেন। এই এখন চলছে আপনার মেজর লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতির বোর্ডের দরকার ছিল কি? ক্লার্কদেরকে বললেই হতো যে প্রথম 20 জনকে প্রমোশন দিয়ে দাও। জি, জ্যেষ্ঠতা ইজ নট দ্য ক্রাইটেরিয়া, যোগ্যতা দক্ষতা দেখতে হবে। জেনারেল জিয়া উনি আমার জানা মতে সবচেয়ে সিনিয়র কর্মরত অফিসার ছিলেন। 1975 সালে খেতাব পাওয়া বীর যোদ্ধা, উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছে। আমি যদি ওখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতো, আমি ওনাকে 5টা প্রমোশন দিয়ে সার্বজনীন বানাতাম। কিন্তু এইটা প্রথমে ওখানে শুরু হয়েছে। স্বাধীনতার পরে আপনি দেখেন জেনারেল শফিউল্লাহকে করা হয়েছে সেনাপ্রধান। জেনারেল শফিউল্লাহ এবং জেনারেল জিয়া একই ব্যাচের, কিন্তু জেনারেল জিয়া যুদ্ধের অভিজ্ঞতা আছে। উনি বাংলাদেশ পাকিস্তান মিলিটারি একাডেমিতে উনি অফিসার ক্যাডেটদের ট্রেনিং দিতেন, রণকৌশলের ট্রেনিং দিতেন উনি। একই ব্যাচের হলো জেনারেল জিয়া যখন পাসিং আউটের সময় মেরিট লিস্ট হয়, উনি প্রথম দিকে ছিলেন আর শফিউল্লাহ শেষ দিকে ছিলেন। এখানেও রাজনীতিকরণ করা হয়েছে, কারণ উনি আওয়ামী পন্থী ছিলেন। উনি আপনি দেখেছেন উনি MP ছিল। এবং পদে পদে জেনারেল মঈনকে করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, জেনারেল মোস্তাফিজকে LPR থেকে নিয়ে করা হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, জেনারেল আজিজকে করা হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। এরকম আপনি সব সময় দেখেন 2-1টা ব্যতিক্রম ছাড়া রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে করা হয়েছে। এটা একটা বড় সমস্যা হয়েছে সেনাবাহিনীতে। এবং এই সব পদে আপনি বহু জেনারেল দেখি আমি, যাতে আমার মূল্যায়নে তাদের লেফটেন্যান্ট কর্নেল হওয়া কঠিন ছিল। জি স্যার, এবং এর জন্যই আমাদের সেনাবাহিনী সাফার করেছে স্যার, এখনো স্যার। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে স্যার, আপনি এই সেনাবাহিনীর জন্য কোনো উপদেশ দিবেন কিনা স্যার? আমি বলেছি যে সেনাবাহিনীর জেনারেলদেরকে সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আমার অফিসারদেরকে, সেনাবাহিনী মূলত অফিসার কেন্দ্রিক। জি স্যার। ইংরেজিতে একটা সম্ভবত জেনারেল মন্টগমারি বলেছে, দেয়ার আর নো গুড অর ব্যাড ইউনিটস, ইজ আ সেট অফ অফিসার্স দ্যাট মেক দ্য ইউনিট গুড অর ব্যাড। তো অফিসাররাই মূল চালিকা শক্তি, সৈনিকরা কিন্তু অন্ধ আনুগত্য করে, এবং তাদের জন্য ওইটাই উচিত, কারণ তাদের মেধাও তো নাই, তাদের ট্রেনিং ওরকম নাই। SSC পাস করে তারা ঢুকে এবং অল্প কয়েক মাস ট্রেনিং নিয়ে বেরিয়ে যায়। সেনাবাহিনীর নেচারটাই তাই, যুদ্ধের জন্য সে থাকবে, সৈনিক অফিসারের কমান্ডে চলবে। জি হ্যাঁ, এবং এই জন্যই বলা হয় যে ইউ আর নট টু আস্ক ওয়াই, ইউ আর টু ডু অর ডাই। তো এটা সৈনিকদের জন্য, ওর অফিসারদের জন্য জুনিয়র লেভেলে, বাট একটু অফিস সিনিয়র হয়ে গেলে, মেজর হওয়ার পরে, তখন তাদেরকে প্রশ্ন করতে হবে, তাদের জানতে হবে কেন, অন্ধ আনুগত্য করা চলবে না। তো এই মরাল ট্রেনিংটা তাদের দিতে হবে। এবং যারা উপর লেভেলে আছে তাদের নিজেদেরও আত্মশুদ্ধির দরকার আছে, যে আমি অনৈতিক কোনো আদেশ দেবো না, আমি নিজে কোনো অনৈতিক কাজ করবো না। পার্সোনাল এক্সাম্পল ইজ দ্য বেস্ট মেথড অফ টিচিং। তারা নিজেদেরকে নৈতিকভাবে সুদৃঢ় হতে হবে, এবং হোল সিস্টেমটাকে, সেনাবাহিনীর প্রতিটা প্রশিক্ষণের অংশ হিসেবে, অফিসাররা তো আপনি জানেন একটা অফিসার অনেক ট্রেনিং করে। তো এই পুরো, আমি ব্রিগেডিয়ার হিসেবে আমি NDC করেছি, তো এই পুরো সমস্ত ট্রেনিং কারিকুলামের মধ্যে একটা মরাল ট্রেনিং একটা পার্ট থাকতে হবে, নাহলে হবে না। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির কথা শুনলাম। স্যার বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার, কিন্তু স্যারকেও একসময় আয়নাঘরে থাকতে হয়েছে। এই সেনাবাহিনীর কিছু অফিসার তাকে বাসার থেকে ধরে নিয়ে যেয়ে তাকে আয়নাঘরে রেখেছিলেন। এবং কত মাস ছিলেন স্যার আপনার আয়নাঘরে? 8 বছর। 8 বছর স্যার আয়নাঘরে ছিলেন। এই 8 বছর তাকে একটা ঘরের মধ্যে আটকিয়ে রাখা হয়েছে। তাদেরই ব্রাদার অফিসাররা এটা করেছেন। আমার ছাত্র 3 জন ডিজি আমার ছাত্র, স্যারের ছাত্ররাই করেছেন। তো এই সেনাবাহিনীর জন্য স্যার উপদেশ দিয়েছেন যে সেনাবাহিনীকে প্রফেশনাল হতে হবে, বিশেষ করে অফিসারদেরকে রিক্রুটমেন্টের সময় তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তাদের মোরালিটি দেখতে হবে, এবং তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও দেখারও প্রয়োজন আছে। কারণ হলো যে আমরা দেখেছি যে অনেক অফিসারই সুযোগ পেয়ে এই যে দুর্নীতির সাথে জড়িত হয়েছে এবং এই রাষ্ট্রের যে বিশাল ক্ষতি করেছে, তার জন্য আমরা সকলে সাফার করছি। তো আমাদের স্যারের যে উপদেশ, এই উপদেশ দিয়ে আমাদের আর্মিতে যারা আছেন তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন, এবং আমাদের সেনাবাহিনীকে নতুন করে সংগঠিত করা হবে। এবং আমাদের সেনাবাহিনী হলো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক,
এবং এই বাহিনী যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে। তা এই আশা করে আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।